আশেপাশে যারা আছে তাদেরকে অভিযুক্ত করা যাবে, তা সবাই জানে এটা আয়নাঘর, এখানে বন্দি রাখা হয়। এটাই অপরাধ। আপনার কেন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন নাই? এবার আজকে যে আমাদের এত বড় বড় জেনারেলরা সবাই বলতেছে আমরা ক্ষতিগ্রস্ত, একটা জেনারেল কি কখনো কোনো কথা বলছেন আয়নাঘর নিয়ে কারোর সাথে? এর লেফটেন্যান্ট কর্নেল এভাব সব সরাইতে হবে, না সরালে কোনো কিছু করা যাবে না। ওই লেফটেন্যান্ট কর্নেল থেকে নোটসি শুরু হচ্ছে, ইনফ্যাক্ট আরো জুনিয়র করে, লেফটেন্যান্ট কর্নেলই মূল ভিত্তি, বা আর ধরি লেফটেন্যান্ট কর্নেল থেকে অ্যাবভ সব পরিবর্তন করতে হবে, শুধু ডিজি পরিবর্তন করে কোনো লাভ নাই। এদের ঢাকায় থাকার কোনো অবকাশ নাই। এই অনৈতিক ব্যাপার লোকগুলি আজকে হাসিনাকে এই পর্যায়ে নিয়ে গেছে। হাসিনাকে তো যায় নাই, এই বরাবর ডিজিএফআই ডিজাইনএসআই হাসিনাকে এই জায়গায় নিয়ে এসে এরাই ঠিক করছে কিভাবে হাসিনা চলবে কি চলবে না। জিয়াউল হাসান আয়নাঘর আর কেন এই আস্তে আস্তে মানে তাদেরকে একটা খেলা বা কৌশলের মধ্যে ছাড়া হচ্ছে। আসলে আমাদের ফৌজদারি কার্যবিধি কোনোভাবে অ্যালাউ করে না যে এদেরকে দেওয়া। এখন আপনি জিয়াউল হাসান গ্রেপ্তার করছেন, কোনো মামলা নাই, মামলা আমরা 16 বছরে কেউ করতে পারেনি তার বিরুদ্ধে, মামলা ছাড়া তাকে গ্রেপ্তার করা যাবে না, আদালতে নেওয়া যাবে না, এটা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে যায়। তাই মামলা করা হচ্ছে, তখন একজন একজন করে হ্যান্ড ওভার করা হচ্ছে। আমার মনে এটাই সমস্যা, আদালত আইনি জটিলতার জন্যই। এবং তাদেরকে ভালো রাখা হচ্ছে, আরাম আয়সে রাখতেছেন, খাওয়া দাওয়া খাচ্ছেন। আমরা তো বছর পর বছর ছিলাম ওখানে। এই জিয়াউল হাসান আয়নাঘর আরে আজমি স্যার আরমান আমার আয়নাঘর তো ভিন্ন। আপনি ভাবুন, এই জিয়াউল হাসান আরমানের বাবাকে ফাঁসি দেওয়া হয়, তারপর আরমানকে এনে 8 বছর রেখে দেওয়া হয়। এটা কি মানুষ? এদের সাথে জনগণ তো মানে কিভাবে মারবে আমি জানি না। তাই এদের নিরাপত্তার জন্য কোন সংস্থা রেখেছে হয়তো ভালো জায়গায়, এবং আস্তে আস্তে আইনি প্রক্রিয়া দিচ্ছে। এছাড়াও আইনি বিধান নাই। জিয়াউল হাসান অনেক আইনি বিধান দেখায়, হেফাজত এই সেই করে 3-4 দিন, নো, আইনি বিধান হলো 24 ঘন্টা। আর জিয়াউল হাসান যাতে কোনো সুবিধা না পায়, মামলা প্রয়োজন আছে, আমি এখন মামলা করতে প্রক্রিয়া আছে আমার, সকল পেপার, ইট উইল টেক 2-3 days 4 days টাইম। তারপরে এটা নিয়ে আদালতে যাবে, তারপর কাজ। এছাড়া আপা ওই কোনো পুলিশ কার্যক্রম ঠিক মতো শুরু হয় নাই, এটা একটা সমস্যা। আমার বিশ্বাস জিয়াউল হাসান আয়নাঘরটা ফিল করেন, এখন সে ফিল করবে। বাট তার লাক ভালো, সে সত্যিকার আয়নাঘর ডিজিএফ এর পিছনে যেটা, যেখানে সে সদরাচর যাইতো, মানুষকে টর্চার করতো, সেখানে সে থাকতে পারতেছে না। থাকতে পারলে ভালো হতো, ওটা আমরা মিউজিয়াম বানাবো, যে জিয়াউল হাসানের আয়নাঘর বা ডিজিএফ এর আয়নাঘর। এবং এই যে ডিজিএফআই বলতে আপা, সেই তৎকালীন জেনারেল লেফটেন্যান্ট মামুন খালেদ থেকে শুরু করে লাস্ট হামিদ পর্যন্ত সবাই জড়িত, সবাই ইনশাল্লাহ আইনের আওতায় আসতে হবে। এখন কথা হলো, এর মাঝখানে অনেক ডিজিএফআই অফিসার আছে যারা হয়তো কোনো গুম করে নাই, গুম না করেন আপত্তি নাই, কিন্তু আপনার হেফাজতে ছিল, আপনার পূর্বসূরি রেখে গেছে, আপনি যেটা জানেন, আপনি একই অপরাধে অপরাধী। গুমের মামলার ধারাটা এরকম। ইভেন যে কোনো ব্যক্তিকে স্টেশন কমান্ডার, লগরিয়া কমান্ডার, স্টেশন তারপরে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে অভিযুক্ত করা যাবে, তা সবাই জানে এটা আয়নাঘর, এখানে বন্দি রাখা হয়। এটাই অপরাধ। আপনার কেন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন নাই? এবার আজকে যে আমাদের এত বড় বড় জেনারেলরা সবাই বলতেছে আমরা ক্ষতিগ্রস্ত, একটা জেনারেল কি কখনো কোনো কথা বলছেন আয়নাঘর নিয়ে কারোর সাথে? কোনোদিন বলেন নাই। এখন সব ক্ষতিগ্রস্ত চলে আসছে মাঠে। একবারও তারা এই আজমি স্যার নিয়ে কথা বলে নাই, আলমান নিয়ে কথা বলে নাই, খালেদা জিয়ার ক্যান্টনমেন্ট থেকে বের করে দিল অনৈতিক ভাবে, এটা নিয়ে কোনো কথা বলে নাই। এখন সবাই ক্ষতিগ্রস্ত। আমি চাই যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পুনর্বাসন করা হোক, এবং যাদের এইসব অপকর্ম আয়নাঘরের মতো যেন এইসব কল্প মানে অমানবিক কর্মকাণ্ড যেন ভবিষ্যতে না হয়, চিরতরে আইনের মাধ্যমে এটাকে শেষ করা হোক। এই কলঙ্ক দায় আমাদের। এই সেনাবাহিনী স্বাধীনতার পর থেকে প্রচুর অফিসার আমাদের ফাঁসি হয়েছে, সিভিলের ফাঁসি হয় নাই। কিন্তু দুঃখজনক হলে সেনাবাহিনী বুঝে নাই, তার শিক্ষা হয় না। আমার মনে হয় এইবার শিক্ষা হলে, ডিজিটাল যুগ, ইনশাল্লাহ সবাই পরিষ্কার হবে। এবং কতটা নির্মম, কতটা দুঃখজনক বোঝানো যাবে না। আপনি ইলিয়াস আলীর হত্যাটা দেখবেন, এই জিয়াউল হকের মুখ থেকে বের করা যাবে। তাকে যেই প্রক্রিয়া জিয়াউল হক তথ্য নিত, সেই প্রক্রিয়া তার থেকে বের করা হবে। আমি সর্বাত্মক সহযোগিতা করব, আমি তথ্য বাইর করতে কোনো সময় লাগবে না। আমি মোস্তাফিজকে বলবো বাংলাদেশে আসো,
একসাথে কাজ করি, তদন্ত করি এদের সাথে বসে কোথা থেকে পিস, কারণ এটা সব সেট আপ হলো আওয়ামী লীগের সেট আপ। এই সেট আপে কোনো তথ্য বের হবে না। কোন রকম তথ্য বের করতে গেলে তাদের পুরো ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। আপনি ধরুন ডিজিএফআই, এনএসআই এর লেফটেন্যান্ট কর্নেল অ্যাভাব সব সরাইতে হবে, না সরালে কোনো কিছু করা যাবে না। ওই লেফটেন্যান্ট কর্নেল থেকে নোটশিট শুরু হচ্ছে, ইনফ্যাক্ট আরো জুনিয়র করে লেফটেন্যান্ট কর্নেলই মূল ভিত্তি, বা আর ধরি লেফটেন্যান্ট কর্নেল থেকে অ্যাভাব সব পরিবর্তন করতে হবে, শুধু ডিজি পরিবর্তন করে কোনো লাভ নাই। এবং এই জিনিসটা সম্পূর্ণ সচিবালয়ে একই অবস্থা। আপনি যদি পরিবর্তন না করেন, কোনো বিপ্লবী সরকার এনে এটা সংশোধন করা যাবে না। আপনাকে অবশ্যই শেষ লেফটেন্যান্ট কর্নেল অ্যাভাব এদেরকে পরিবর্তন করতে হবে। করার পরে আপনি একটা নোটস, এখন মনে করেন যেভাবে সিলেকশন হচ্ছে, কাকে কোথায় কি দিবে, সম্পূর্ণটা হচ্ছে এই গোয়েন্দাদের রিকোয়েস্টে ফরম্যাটে, এই ফরম্যাটটা ওদের। তা আমি মনে করি ভবিষ্যতের মানুষ আমরা স্বাধীনতা এনজয় করব, এবং যারা দোষী তারা দৃষ্টান্ত শাস্তি পাবেন, যেন সেনাবাহিনী আর এই অপকর্ম না জড়ায়। এবং এই সেনাবাহিনী তোষামোদি করতে করতে এমন এক পরিস্থিতি করতে, বিডিআর ঘটনায় কোনো কাজ করতে পারে নাই। আমরা আমাদের তোষামোদির সর্বশেষ মানে সর্বোচ্চ মর্যাদায় আমরা যে কতটা অনৈতিক আমরা হইতে পারি, আমরা তা করছি। আমাদের গেটে 2 জন অফিসার ছিল, গুলদারের সাথে কথা বলতেছিল, কিন্তু কাজ করতে দেওয়া হয় নাই। আমাদের মিলিটারি অফিসাররাই আজকে 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 মনে করেন এই বিডিআর ঘটনার জন্য আমাদের সবার প্রাণ কাঁপে, এই কিছু অফিসার ছাড়া। এই জিয়াল হাসানকে সৃষ্টি করছে কে? একে সৃষ্টি করছে জেনারেল, মেজর জেনারেল রেজা নূর, যিনি বিডিআর এর সময় এডিজি ছিলেন র্যাবের। সে জিয়াকে পিক করে র্যাবেট করে নিয়ে আসে এবং তাকে যে অনৈতিক কাজ করে। রেজা নূর হলো বাহাদুর নাসিমের ভাই, চাস্তো ভাই, এবং তার মাধ্যমে জিয়া এই হিংস্রতা থাকে, একের পর জিয়া অপকর্ম করে যায়। আমার কষ্ট হলো আমরা আমাদের কত গাদ্দার তা বিডিআর এর সময় আমরা প্রমাণ করছি। এতটা বছর 16টা বছর শাসন করলো, কেউ কোনোদিন আইনের ঘর নিয়ে কথা বলে নাই। এমনকি হাসিনা আপা, আমি ছিলাম ঢাকা শহরে, আমার মিসেসের সাথে 1-2 জন ছাড়া কেউ কথা বলতো না। আমি একটা মানে বিবস্ব, আমার সাথে তো কথা বলতোই না, বাট তারা জানতো আমি সশস্ত্র থাকতাম। তারা এত অনৈতিক, এখন এত সহস্র ক্ষতিগ্রস্ত বেড়ে গেছে, মানে আমি কি বলবো এদের, মানে আমার কিছু ভাষা প্রকাশ নাই। তা আমি মনে করি মানে এক জ্ঞানী লোক এবং কঠোরভাবে আপনাকে এই আমাদের যে নতুন সরকার, ডক্টর ইউনূসের সরকার, আমি মনে করি এরা পারবেন। আমাদের বর্তমান সেনাপ্রধান যথেষ্ট যোগ্য, সে তার অবস্থান দেখাইছে। হি ডিজার্ভ স্যালুট, এবং এতটুকু করছে আমরা আশা করি নাই। আমার বিশ্বাস শেষটাও সে ভালো দেখাবে, জাতির কাছে সে আমরণ, সবাই জাতি তাকে নজরে রাখবে এবং তার প্রতি সবাই সম্মান থাকবে। আমি মনে করি ব্রিগেডিয়ার সাখাওয়াত বা আমাদের নতুন যারা আসে সেনাবাহিনী অফিসাররা সবাই কিন্তু এই পুলিশের ব্যাপারে পারদর্শী না, নিয়ম কানুন জানে না। অনেক পুলিশের এত সংস্থা, এত মানে এতগুলি মন্ত্রণালয়, এতগুলি উপভাগ আছে, একটা নিয়ম কানুন ভিন্ন, এদের এত সুবিধা বা এত অনিয়ম আছে, এগুলি ভেরি ডিফিকাল্ট ম্যানেজ করা। আসলে জ্ঞানী লোক না হলে পুলিশের যদি একজন কেউ সাবেক ভালো পাওয়া ডিফিকাল্ট, পুরনো সাবেক যদি পাওয়া যায় সহযোগী হিসাবে ভালো করতে পারবে, না হলে ভেরি ডিফিকাল্ট এই ম্যানেজ করা পুলিশকে। একইভাবে সকল সচিব, এদের আমাদের দরকার নাই। আওয়ামী লীগ সরকার সচিব কোনো পেপারে মুভ করবে না, আর এটা বৈপ্লবিক সরকার। এরা যদি সংবিধানিক সরকারের মতো চলে, কোনো উন্নতি বা কোনো সাফল্য আনতে পারবে না। সাফল্য আসবে, এটা চলে গেছে দৈত্য সাফল্য। আমি মোবাইল নিয়ে হাঁটতে পারতেছি, হাসতে পারতেছি, টেনশন মুক্ত ঘুমাচ্ছি। হক স্যার কখনো ডাক দিলে দৌড়ে চলে যেতেছি টেনশন ছাড়া। এখন কথা হলো আমাদেরকে কিছু জিনিস ঠিক করতে হবে, না হলে আমাদের ভবিষ্যতে আরো বিপদ আসবে। এখনো ওই প্রেতাত্মাগুলি রয়ে গেছে। আমি অনুরোধ করব এনএসআই, ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা তথা লেফটেন্যান্ট কর্নেল অ্যাবাব অল টু বি রিমুভ, সবগুলোকে হেড ট্যাক্সে পাঠাই দেন আপা।
উচিত সেনাপ্রধানের হিলটাসে পাঠায় দেওয়া, পেট্রোলিং করুক। এরা কোনো একদিন পেট্রোলিং করে না। পাহাড় উঠুক, পাহাড় উঠতে কত কষ্ট লাগে তারা ফিল করবে। হিলটাসে পাঠিয়ে দেওয়া হচ্ছে শুধু এক পার্টিকুলার হিলটাসে, ওই কুকিচিনের সাথে মারামারি করে যদি পাঠাই, যে কি যুদ্ধ করছে এরা, কি করছে এত বছর এই আমাদের ঢাকা শহরে, এটা তাদের রিওয়ার্ডও হইতে পারে। তারা হিলটাসে যাক, কুকিচিনের সাথে যুদ্ধ করে দমন করুক, এদের ঢাকায় থাকার কোনো অবকাশ নাই। এই অনৈতিক ব্যাপার লোকগুলি আজকে হাসিনাকে এই পর্যায়ে নিয়ে গেছে। হাসিনাকে তো যায় নাই, এই বরাবর ডিজিএফআই ডিজাইনএসআই হাসিনাকে এই জায়গায় নিয়ে আসে। এরাই ঠিক করছে কিভাবে হাসিনা চলবে কি চলবে না। আর সবচেয়ে গোড়া হলো গিয়া আমাদের জেনারেল তারেক সিদ্দিকী, সকল গুম খুনের মাস্টার মাইন্ড। কার পর কে হবে, কতদিন থাকবে, কে মাইনাস কি প্লাস। আমরা জিয়াউল হাসানকে কেন বলি, তারেক সিদ্দিকী কেন বলি না? তারেক সিদ্দিকী হলো তো উপদেষ্টা, সে প্ল্যান করে দেয় জিয়ার সাথে বসে, এটা করো, ডিজিএফআই থাকে বলে এটা করো। এখন কি প্রক্রিয়া করবে, প্রক্রিয়া হলো ডিজিএফআই এর যে ঢাকা ডেট কমান্ডার আছে তাকে বলে তুমি এটাকে ক্লিন করো, 15 দিন ওয়াচ করো, 1 মাস ওয়াচ করো, এইটা লাইকলি টাইম মুভমেন্ট, এই প্ল্যান তারা ডিজিএফআই করে এবং কাজ করে। এবং এটাকে করার জন্য সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়, ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার থাকে, অনেক ক্ষেত্রে র্যাব। বাট এই প্ল্যানিংটা কে করবে এটা কিন্তু এই জিয়াউল হাসান থাকে। জিয়াউল হাসান যেই পদবতী থাকুক, জিয়াউল হাসান ছিল ন্যাশনাল মনিটরিং সেল, বাট কাজ সে এটাই করতো, তার কাজ সে এটাই করতো, 1 to 1 সে কথা বলতো। এবং জিয়াউল হাসানের কয়েকটা কথা আমি বলি, সে প্রথম অনৈতিক ক্লিনটা করে রাউজান এলাকায়, রাউজান আঙ্গুনি এলাকায় জাফর চেয়ারম্যানকে হত্যা করে, হত্যা না গুম করে খুন করে। তারপর সে এটা দিয়ে তার করা পর লাইমলাইটে চলে আসে। এরপরে জিয়াউল হাসান যে কাজগুলি করে, মানে টাকার বিনিময়ে করে, লোক গুম করে টাকা নেয়। ইভেন আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করছে আমাকে হেয় করার জন্য, আমার বউ বাচ্চা, আমার ওয়াইফকে, আমার বোনকে জঙ্গি বানাই দিছে। মানে তার রাজত্ব, তার মানে ঠিক আসলে আমাদের প্রধানমন্ত্রীরা ওনারা থাকেন চেক এন্ড ব্যালেন্স রাখেন, সব ওই তারেক সিদ্দিকী কন্ট্রোলে। আমাদের সেনাপ্রধানরা সেনাপ্রধান ছিলেন না, কোন সহকারী সেনাপ্রধান ছিলেন, তারেক সিদ্দিকী হলো সেনাপ্রধান, তারেক সিদ্দিকী নৌপ্রধান, তারেক সিদ্দিকী হোম মিনিস্টার। সুতরাং আমার কি বলার আছে, এই তারেক সিদ্দিকী আইন আওতায় আনতে হবে, আর অনেক কিছু বেরিয়ে যাবে, সবকিছু বলবে। আরেকটা জিনিস, জিয়াউল হাসান স্বতঃস্ফূর্ত ভাবে ইউনিভার্সিটিতে কমিউনিটির উপর একটা স্টাডি পেয়ার হচ্ছিল, সে উনি বলতে আমি কোনো একটা স্টাডি পেপারে যখন উনি বক্তব্য রাখেন যে আমি এমন কোনো কাজ করে নাই ম্যাডামের আদেশ ছাড়া, আমার কাছে ডকুমেন্ট আছে। অর্থাৎ জিয়াউল হাসানকে চাপে রাখলে সকল তথ্য পাওয়া যাবে যে কে কে আদেশ দিচ্ছে, কার আদেশ। মূল কথা হলো আপনি 18 বছর পার হয়ে গেছেন, অনৈতিক আদেশ মানতে বাধ্য না, আপনি অপরাধী। কে আদেশ দিল, উনি মিন করছেন প্রাইম মিনিস্টার বা তারেক সিদ্দিকী, আর ওনারা এরকম এরকম অনৈতিক লোক সরাসরি অপকর্মের কথা বলেন। তো জিয়াউল হাসান আয়নাগর দেখবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই, সময় আসবে। অসংখ্য এবং ধন্যবাদ। সে যে জেলখানা যাবে সেখানেও নিরাপদ থাকবে না, তাকে সবাই চিনে।